জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে সম্পর্ক এগিয়ে নিতে ঐক্যমত প্রকাশ। ১.৫ বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানালেন সেনাপ্রধান। এবং কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যু, জড়িত সন্দেহে আটক ৩। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের প্রেক্ষাপটে ৮ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ইউনূসের প্রথম বিদেশ সফর। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক হবে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের নেতা হিসেবে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত শনিবার বলেছিলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমূলক ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়গুলো প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসতে পারে বলেও জানা গেছে। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দর্শক, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। জি বাতেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি বাতেন, প্রধান উপদেষ্টাদের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কখন হবে আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের একটি কৌতূহলের জায়গা ছিল। আপনি যেমনটি বলছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের আসলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে বৈঠকটি হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু একটি সুখবর বাংলাদেশের জন্য এরই মধ্যে বয়ে গেছে। সেটি আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের যে বিষয়টি, সেটি সময়ের ব্যবধানের কারণে কিন্তু হয়নি। এছাড়া কিন্তু বাংলাদেশ ভারত যে সুসম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আপনি যেমনটি বললেন যে আসলে জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের যে দ্বিপাক্ষিক বৈঠকটি রয়েছে সেটির বিষয় আমি আপনাকে জানাবো। তবে তার আগে আমি জানিয়ে দিতে চাই আপনাকে যে আসলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে নিয়ে জাতিসংঘে বিশ্ব নেতাদের যে একটি কৌতূহলের জায়গা, সেটি কিন্তু আমরা আমাদের যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং তারা বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাই শুধু নয়, বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘের জন্য একটি অনেক সেন্সিটিভ বিষয়, যে কারণে বিশ্ব নেতারা তার জন্য, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যারা পররাষ্ট্র দপ্তরটি বিশেষ করে দেখেন, তাদের কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি প্রত্যাশিত জায়গা এর মধ্যে তৈরি করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি।
সেই ঘটনায় কিন্তু এবার আমরা ঘটতে দেখেছি। একের পর এক কিন্তু বাইল্যাটারাল বৈঠকগুলো কিন্তু সেগুলো আমরা দেখেছি যে শুরু থেকে আজকে পর্যন্ত অনেকটাই বেড়ে গেছে, এবং যে কারণে কিন্তু এই শিডিউলের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4 দিনের সংক্ষিপ্ত সফর, সেই সফর কিন্তু এই সফরে সম্ভব হবে না বলে জানিয়েছেন আমাদের বাংলাদেশের দূতাবাস থেকে। যে কারণে কিন্তু বাইল্যাটারাল যে বৈঠকগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেগুলো শিডিউলভুক্ত ছিল সেগুলোই কিন্তু তিনি করে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে বৈঠক হচ্ছে সেটি আপনি জানেন যে আসলে একেবারে পরশুদিন, অর্থাৎ যেদিন জাতিসংঘে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর, বাংলাদেশি 17-18 কোটি বাংলাদেশিদের পক্ষে যে কণ্ঠ উচ্চকিত করবেন সেটি 27 সেপ্টেম্বর জাতিসংঘের সকাল 10টা থেকে 11টার মধ্যে তিনি বক্তব্য রাখবেন। 15 থেকে 20 মিনিটের সেই বক্তব্য, অথবা বলা হচ্ছে যে সর্বোচ্চ 30 মিনিট তিনি বক্তব্য রাখবেন। তিনি চাইলে আরো বেশি বক্তব্য রাখতে পারবেন, কেননা যদিও তাকে 15 মিনিট, অর্থাৎ প্রতিটি রাষ্ট্রপ্রধানকে এখানে 15 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়, তবে ডক্টর ইউনূস যদি চান তিনি আরো বেশি বক্তব্য রাখতে পারবেন এই মঞ্চে, এই বিশ্ব মঞ্চে, বিশ্ব প্ল্যাটফর্মে। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রত্যাশিত বিষয় যে আসলে জো বাইডেনের সাথে যে বৈঠকটি রয়েছে, সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, পাশাপাশি দুই দেশের মধ্যে যে বাইল্যাটারাল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে এখন বাংলাদেশে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ঘুরে দাঁড়ানো বাংলাদেশের দায়িত্ব কাঁধে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে গুরুত্ব যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে, তাতে করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অতীতের সকল সম্পর্কের যে ভিত্তি সেটি আরো বেশি গতি পাবে বলে আশা করা হচ্ছে, এবং পররাষ্ট্র দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। এবং বাংলাদেশের দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সাথে যে বৈঠকটি নিয়মিত হয় সেটি এবারে কিন্তু ওইভাবে প্রধান উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে বসার কোনো প্রক্রিয়া নেই। তবে পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন, আপডেট দেবেন, এবং গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে সেই বিশ্ব নেতাদের সাথে বাইরে বৈঠকগুলো আমরা নজর রাখার চেষ্টা করবো, এবং আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মূলত এবারের 79তম সাধারণ অধিবেশনের আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং দু দেশের সম্পর্কে পাশাপাশি বিশ্ব নেতাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের বাক নিয়ে আমরা আপডেট আপনাদেরকে দিতে পারবো। উর্মিল ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে সফরের সবশেষ খবর। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা যদি জানি যে গ্র্যান্ড হায়াত যে হোটেলটি রয়েছে 5 তারকা মানের হোটেল, সেখানে তিনি অবস্থান করছেন ম্যানহাটনে। উর্মিল, বাতেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতিসংঘের সদর দপ্তর থেকে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। যা কিছুই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করে আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য সরকারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান এমনটি। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার ইচ্ছার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান। এই মিতুর রিপোর্ট। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বিশ্বস্ততার সহিত পালন করিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান আরো জানান, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি। সামগ্রিকভাবে বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলেও মনে করেন বাংলাদেশের সেনাপ্রধান। মিতু, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত 3:30টায় ডুলাহাজরা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা।
পরে তাকে কক্সবাজারের হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। নিহত তানজিম সরোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারের মাইসপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত 3:30টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান। সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ 3 জনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। যে শফিক, আমাকে শুনতে পাচ্ছেন? যে শফিক, সেনা কর্মকর্তার মরদেহ কোথায় রয়েছে, এ বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তুমি যে গতকাল রাতে কক্সবাজারের চকরিয়া ধুলাজারা যে মাইসপাড়া রয়েছে সেখানে সেনাবাহিনীর অভিযান চলাকালীন লেফটেন্যান্ট কর্নেল তানজিম সরোয়ার কিন্তু ডাকাতগুলো চুরির আগে থেকে নিহত হয়েছে। আমরা সেই খবরটা যে আইএসপিআর যে তথ্য অনুযায়ী আমরা পেয়েছি এবং আইএসপিআর যে তথ্য রয়েছে গতকাল রাত 3টার দিকে ওই মাইসপাড়া এলাকায় সেখানে ডাকাতি খবর হয়ে দ্রুত কক্সবাজার চকরিয়া সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে গিয়ে দেখে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল এই যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু পালাতে শুরু করে। পরে নিহত এই যে লেফটেন্যান্ট তানজিম তাদেরকে তাড়া করলে এক পর্যায়ে তাকে কিন্তু প্রায় পরপর 3টা ছুরির আঘাত করে ধরা পড়ে। ওই সময় তার ঘটনাস্থলে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেখান থেকে তারা দ্রুত কক্সবাজারের চকরিয়া মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসা তিনি মৃত বলে ঘোষণা করেন এবং এরপরে তানজিমকে কক্সবাজারের মর্গে নিয়ে আসে। মর্গে সেখানে তারা যে আইনি প্রক্রিয়া মর্গে সেখানে যে উত্তলা করে ইতিমধ্যে ওনাকে কিন্তু সেনাবাহিনী তত্ত্বাবধানে থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় এ পর্যন্ত সেখান থেকে একজন ডাকাত এবং গোলা বারুদ সহ 6 জন ডাকাতকে কিন্তু 6 জন ডাকাতকে কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পুলিশ আমি কিছুক্ষণ আগে থানার ওসির সাথে কথা বলছি, তারাও কিন্তু সেখানে কিন্তু পুলিশের কার্যক্রম চালাচ্ছে এবং এই ঘটনার সাথে যে ডাকাত রাজ্য তিনি জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার জন্য এলাকা কিন্তু তারা পুলিশের কার্যক্রম চালাচ্ছে এবং সেখানে বিভিন্ন গাড়ি তল্লাশি করছে। অর্থাৎ আরেকটু বলি, এই তরুণ সেনা কর্মী নিহতের ঘটনায় কক্সবাজার সহ পুরো বাংলাদেশে কিন্তু একটা সুখের ছায়া নেমে এসেছে। আমরাও ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই নিহত তানজিম সরোয়ার টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং তিনি পাবনা ক্যাডেট কলেজের 34তম ব্যাচের ক্যাডেট ছিলেন। তো আমরা শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সেনা কর্মকর্তার মৃত্যুর খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিক। শিল্প অঞ্চল আশুলিয়ার 55টি কারখানার উৎপাদন আজ বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সেসব কারখানায় উৎপাদন চলছে। শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল 8টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। শ্রমিক বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 46টি কারখানা। অপরদিকে 9টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়া শিল্প অঞ্চলের নিরাপত্তায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। জি ইমন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ইমন, আশুলিয়া শিল্প অঞ্চলের আজকের পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। শুরুতেই যদি একটু বলি যে চলমান যে আন্দোলনটি ছিল বেশ কয়েকটি বছর যাবৎ সেটি কিন্তু অনেকটা প্রস্তুত ফিরে এসেছিল। বৃষ্টি ব্যতীত কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া সবগুলো কারখানায় প্রাকৃতিক কারখানার আইন শৃঙ্খলা বাহিনী থেকে তারা নিরাপত্তা সেই প্রেক্ষিতে কিন্তু কারখানা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে তার প্রেক্ষিতে 52টি কারখানা আগে 20টি মিলে 52টি কারখানা বন্ধ রয়েছে। নতুন করে আজকে আরো 3টি কারখানা তাদের নিরাপত্তার স্বার্থে বন্ধ রেখেছে কারখানা। আমরা এই মুহূর্তে রয়েছি আমি গার্মেন্টসের সামনে গতকালকে কারখানা শাখা কারখানা কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু তারা গতকালকে বন্ধ ঘোষণা করে। এর সাথে সাথে অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং এই অঞ্চলে আজকে আমরা যেটা কিন্তু সকাল থেকে গতকাল সড়ক অবরোধ করলেও আজকে কিন্তু সেই চিত্রটি দেখিনি। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা এবং এপিবিএম, র্যাব, অন্যান্য পুলিশ প্রশাসনও কিন্তু তারা আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছে এবং যে সমস্ত কারখানাগুলোতে শ্রমিকদের অত্যন্ত বিক্ষোভ বা অন্যান্য ঝুঁকি রয়েছে সেই সমস্ত কারখানার সামনেই কিন্তু তারা একদম তাদের টহল নিবিড় রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে মোট 46টি কারখানা বন্ধ রয়েছে 13 এক ধারায় এবং অন্যান্য 9টি কারখানা রয়েছে সাধারণ ছুটিতে। মোট 55টি কারখানা আজকে বন্ধ রয়েছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা তার কাছে নেই তিনি এমনটি জানিয়েছেন। মিলিয়ে বলা চলেছে এই 55টি কারখানা থেকে তো আইন শৃঙ্খলা বাহিনী সকলে সচেষ্ট রয়েছে তারা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে শিল্পাঞ্চলে। এই ছিল আমার কাছে থেকে ইমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আশুলিয়া শিল্প অঞ্চলের খবর দিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমন। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। এবারে চট্টগ্রাম সংবাদ। কক্সবাজার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার কম্পাউন্ডারে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম বলেন, কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যারা মারা যান আহসান হাবিব নামে এক তরুণ। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্তে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে পান চাষ। এবার 30 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 312 মেট্রিক টন পান। রোগবালাই তুলনামূলক কম এবং অন্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন পান চাষে। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা। কৃষি নির্ভরশীল কুষ্টিয়ার খোকসায় নানা ধরনের আবাদ হয়ে থাকলেও এখন উপজেলার জানিপুর ও শিমুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠ জুড়ে দেখা যায় পানের বরজ। এসব পানের বরজে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন হাজারো শ্রমিক। এদিকে এখানকার মাটিও আবহাওয়া পান চাষের উপযোগী হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে অন্য চাষিদেরও। পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস, তৌহিদ জয়শঙ্কর বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে ঐক্যমত প্রকাশ। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানালেন সেনাপ্রধান।
এবং কক্সবাজারের চাকুরে অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যু, জড়িত সন্দেহে আটক ৩। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।